হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে তোমাদের কাছে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম শুরু হচ্ছে তোমাদের 13 সেপ্টেম্বর থেকে, সেই সেমিস্টারের জন্য তোমাদের যে সিএলপিএ ল অ্যান্ড অডিটিং যে সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টের সেকেন্ড পার্ট অর্থাৎ অডিটিং এর ফার্স্ট চ্যাপ্টার থেকে কি কি ধরনের সম্ভাব্য কোয়েশ্চেন আসবে বা আসতে পারে এবং সেই কোয়েশ্চেন্সগুলো তোমরা কিভাবে কি টেকনিকে আনসার দেবে সেই সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব। এগুলো তোমাদের জন্যই এই ভিডিওটি আপলোড করছি, যেখানে আমি তোমাদের অডিটিং এর ফার্স্ট চ্যাপ্টার থেকে, তোমাদের এই অডিটিং এর ফার্স্ট চ্যাপ্টারটায় 10 মার্কস আছে। তো এই অডিটিং এর ফার্স্ট চ্যাপ্টারটা থেকে কি কি কোয়েশ্চেন্স আসতে পারে, একদম কি ওয়ার্ডস গুলো কি কি, যেগুলো যে কোয়েশ্চেন্স গুলো করলে বা তোমরা পরীক্ষার আগে মনে রাখতে পারলে আশা করছি তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে সবগুলোই কমন পেয়ে যাবে এবং এই ফার্স্ট চ্যাপ্টারের ডিটেলসটাও তোমরা খুব সুন্দর করে এইগুলোর মাধ্যমে বুঝে যাবে। এই ভিডিওতে বলবো কিভাবে কি টেকনিকে আমরা কোয়েশ্চেনের উত্তর দেব, কিভাবে আমাদের কোয়েশ্চেন্সগুলো আসবে বিভিন্ন প্যাটার্নে এবং সেই প্যাটার্নগুলোকে আমরা কিভাবে সলভ করব। লেটস গো, তাহলে চলো আমরা শুরু করি। তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমে দেওয়া হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই অডিটিং এর প্রথম প্রশ্নে এখানে বলা হয়েছে যে অডিট কথাটি যে ল্যাটিন শব্দ থেকে এসেছে। অডিট কথাটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। তা আমাদের প্রশ্নে বলছে অডিট কথাটি যে ল্যাটিন শব্দ থেকে এসেছে। প্রথম অপশনে বলছে অডিয়াম, দ্বিতীয় অপশনে বলছে অডিয়ার, তৃতীয় অপশনে বলছে অডাম, আর ফোর্থ অপশনে বলছে কোনোটি নয়। এর উত্তর হচ্ছে অডিয়ার। অডিয়ার কথা থেকে অডিট কথাটি এসছে। এটি একটি ল্যাটিন শব্দ। এর বাংলা মানে হচ্ছে বা এর মানে হচ্ছে শ্রবণ করা। এই শ্রবণ থেকেই এই অডিট কথাটি উৎপত্তি হয়েছে। অ্যাকচুয়ালি আগেকার দিনের লোকেরা এত বই খাতা তখন ছিল না, লোকে শুনে শুনে সবকিছু মনে রাখতো। তো শুনে শুনে মনে রাখতে থেকে এই কথাটি এসছে অডিয়ার। এই অডিয়ার কথা থেকেই, ল্যাটিন শব্দ অডিয়ার কথা থেকেই অডিট কথাটি এসছে। এর পরের প্রশ্ন হচ্ছে আইসিএআই এর পুরো নাম কি। আইসিএআই, এটা যারা অডিট নিয়ে পড়ছে তাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আইসিএআই এর পুরো নাম কি। অপশনে দেওয়া হয়েছে ইনস্টিটিউট অফ কমার্শিয়াল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ কমার্স অ্যান্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া এবং লাস্টে দেওয়া হয়েছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। এর উত্তর হচ্ছে সি নম্বর। আইসিএআই মানে হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া এবং এই আইসিএআই অডিট সংক্রান্ত বা অ্যাকাউন্ট সংক্রান্ত যে রুলস, যে রেগুলেশন পাবলিশ করে, যে গাইডলাইন্স দিয়ে দেয়, সেই গাইডলাইন্স মেনেই সমস্ত অ্যাকাউন্টেন্টদের হিসাব মেনটেন করতে হয় এবং সমস্ত অডিটরদেরও অডিট করতে হয়। ঠিক আছে, এই রুলস কিন্তু বেসিক্যালি কোম্পানি অ্যাকাউন্টসের জন্যই বেশিভাবে অ্যাপ্লিকেবল হয়। সোল প্রপার্টারশিপ বা পার্টনারশিপ বিজনেসে আইসিএআই এর গাইডলাইন ফলো না করলেও কিছুটা চলে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে আইসিএআই এর গাইডলাইন অবশ্যই 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 ফলো করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে একজন নিরীক্ষকের ব্যক্তিগত যোগ্যতা বা গুণগুলো কি। একজন নিরীক্ষকের ব্যক্তিগত, এখানে অপশন দেওয়া হয়েছে আইনের জ্ঞান, ভাষার জ্ঞান, হিসাব শাস্ত্রের সম্পর্কে গভীর জ্ঞান এবং সততা এবং বুদ্ধিমত্তা। দেখো এখানে বলা হয়েছে ব্যক্তিগত যোগ্যতা বা গুণ, লক্ষ্য করে দেখো, ব্যক্তিগত যোগ্যতা বা গুণ। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে আইনের জ্ঞান থাকা, একজন নিরীক্ষকের আইনের জ্ঞান থাকা, ভাষা সম্পর্কে জ্ঞান থাকা, হিসাব শাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকা, এগুলো হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত যোগ্যতা বা পেশাগত জ্ঞান। কিন্তু একজন নিরীক্ষকের ব্যক্তিগত যে গুণাবলী থাকা দরকার সেটা হচ্ছে ডি নম্বর অপশন, সততা এবং বুদ্ধিমত্তা। একজন নিরীক্ষক অবশ্যই নিরপেক্ষ হবেন, অবশ্যই সৎ হবেন, কাউর পক্ষপাতিত্ব করবেন না এবং তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে, উপস্থিত বুদ্ধি দিয়ে প্রয়োজন অনুযায়ী হিসাবগুলো চেক করবেন এবং হিসাবে কোনো ভুল ত্রুটির আভাস পেলে সেইটা তিনি আরো গভীরভাবে পরীক্ষা করে দেখবেন যে হিসাবে কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা। সুতরাং নিরীক্ষকের ব্যক্তিগত যোগ্যতা বা গুণ হচ্ছে সততা এবং বুদ্ধিমত্তা। এরপরের প্রশ্ন হচ্ছে সিএজিআই। এই সংস্থা সিএজিআই একটি সংস্থার নাম, এর সম্পূর্ণ নাম কি। প্রথম অপশনে বলছে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, পরেরটা বলছে কম্ট্রোলার অ্যান্ড অ্যাকাউন্টস জেনারেল অফ ইন্ডিয়া, তারপরেরটা বলছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, আর ডি অপশনে বলছে কন্ট্রোলার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট জেনারেল অফ ইন্ডিয়া। এর উত্তর হচ্ছে এ নম্বরটা, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এই সংস্থা ভারতের যত কেন্দ্রীয় সরকারি
বা রাজ্য সরকারি প্রতিষ্ঠান রয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে বলতে পারো, আরবিআই বলতে পারো, ঠিক আছে, ডিফেন্স সেক্টর বলতে পারো, হ্যাঁ, প্রতিরক্ষা বিভাগ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলির অডিট করার দায়িত্ব এই থাকে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার হাতে। এই একটি সংস্থা, এই সংস্থার কর্মচারীরাও হচ্ছে সরকারি কর্মচারী। এই সংস্থায় বেশিরভাগই চার্টার অ্যাকাউন্টেন্ট তেনারা, এবং তেনারা এই সংস্থার চাকরি করেন, এবং এই সংস্থার কাজ হচ্ছে অডিট করা। সরকারি, রাজ্য সরকারি এবং রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলি অডিট করা হচ্ছে এই সংস্থার কাজ। খুব ইম্পর্টেন্ট এটা। এরপরের প্রশ্ন হচ্ছে একজন নিরীক্ষক হলেন কি? একজন নিরীক্ষক কি সংস্থার কোনো আধিকারিক? একজন নিরীক্ষক কি নিরপেক্ষ ব্যক্তি, সংস্থার ম্যানেজার, না সংস্থার পরিচালক? দেখো, নিরীক্ষক সংস্থার বাইরে থেকে আসেন, তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি। বি নম্বরটা উত্তর। নিরীক্ষক একজন বাইরে থেকে আসা ব্যক্তি, উনি সংস্থার মাইনে করা লোক নন, উনি সংস্থার কোনো আধিকারিক বা ম্যানেজার বা সংস্থার পরিচালক নন। তিনি বাইরে থেকে আসেন, একজন নিরপেক্ষ ব্যক্তি। তিনি নিরপেক্ষভাবে হিসাব পরীক্ষা করেন এবং তার বিনিময়ে তিনি ফিজ পেয়ে থাকেন। ঠিক আছে, এই হচ্ছে একজন নিরীক্ষক হলেন তাহলে নিরপেক্ষ ব্যক্তি। এরপরে হচ্ছে নিম্নলিখিত কোনটি নিরীক্ষার গুরুত্ব নয়? এর মধ্যে কোনটা নিরীক্ষার গুরুত্ব নয় বা সুবিধা নয় বলতে পারো? ভুল ত্রুটি উদ্ঘাটন করা অবশ্যই নিরীক্ষার সুবিধা বা গুরুত্ব। ঋণ সংগ্রহ করা, হ্যাঁ, নিরীক্ষিত হিসাব যদি আমরা কোনো ব্যাংকে পেশ করতে পারি তাহলে ব্যাংক সহজেই আমাদের ঋণ দেবে, কেননা সেই হিসাবের উপর ব্যাংক ভরসা করতে পারবে। আদালতের গ্রহণযোগ্যতার অভাব, এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর হবে, কেননা আদালতের গ্রহণযোগ্যতার অভাব হিসাবে থাকে না, মানে নিরীক্ষিত হিসাবে আদালতের গ্রহণযোগ্যতার কিন্তু অভাব থাকে না। এইটা এখানে উত্তর হবে যে এটি নিরীক্ষার গুরুত্বের মধ্যে পড়ছে না। আর প্রকৃত ন্যায্য আর্থিক চিত্র প্রকাশ করা, এটা অবশ্যই নিরীক্ষার গুরুত্ব। ঠিক আছে, নিরীক্ষক অবশ্যই এমনভাবে হিসাব পরীক্ষা করবেন যাতে হিসাবে প্রকৃত এবং ন্যায্য চিত্রটি প্রকাশ পায়। বোঝা গেছে। এরপরে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে বলা হয়েছে যে ভারতের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন কবে প্রবর্তিত হয়? ভারতের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন প্রবর্তিত হয়েছে 1949-এ, 1949 সালে। তোমরা মনে রাখবে যে 1947 সালে, 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়েছে, এবং ঠিক তার 2 বছরের মাথায় 1949-এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন পাস করে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া সংস্থা গড়ে উঠেছে। বোঝা গেছে। পরের প্রশ্ন হচ্ছে নিরীক্ষার কাজ কি? নিরীক্ষার কাজ কি হিসাব তৈরি করা? একদমই না। হিসাব তৈরি করা হিসাব রক্ষকের কাজ। আর্থিক বিবরণী প্রস্তুত করা? একদমই না। আর্থিক বিবরণী কাজ করা হিসাব রক্ষকের কাজ। নিরীক্ষার কাজ হচ্ছে প্রণীত হিসাব পরীক্ষা করা। যে হিসাবগুলো হিসাব রক্ষক তৈরি করেছেন, নিরীক্ষক সেগুলি এসে পরীক্ষা করে দেখবেন। সুতরাং নিরীক্ষার কাজ হলো প্রণীত হিসাব পরীক্ষা করা। পরের প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষক হলেন কি? অভ্যন্তরীণ নিরীক্ষক হচ্ছে অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা বাইরে থেকে নিরীক্ষক তো একজন আসেনি, কিন্তু তাছাড়াও তারা প্রতিষ্ঠানের হিসাবটা ধারাবাহিকভাবে সারা বছর ধরে পরীক্ষা করার জন্য একটি অভ্যন্তরীণ নিরীক্ষক হিসাবে কাউকে নিয়োগ করে থাকেন অ্যাজ এ কর্মচারী। তাহলে অভ্যন্তরীণ নিরীক্ষক হলেন একজন সংস্থার কর্মী। মনে রাখবে, অভ্যন্তরীণ নিরীক্ষক কিন্তু বাইরে থেকে আসা কোনো নিরীক্ষক নন, তিনি হচ্ছেন একজন সংস্থার মাইনে করা কর্মী, তেনাকে পরিচালকরাই নিয়োগ করে। এর পরের প্রশ্ন হচ্ছে ড্যাশ নিরীক্ষার সীমাবদ্ধতা বা অসুবিধা নয়? এদের মধ্যে কোনটা নিরীক্ষার সীমাবদ্ধতা বা অসুবিধা নয়? এর মধ্যে প্রথমে রয়েছে নিরীক্ষার প্রতি অনীহা, এটা অবশ্যই অসুবিধা। এখানে বলেছে কোনটা অসুবিধা নয়, অর্থাৎ কোনটা সুবিধা সেটা বলতে হবে। নিরীক্ষার প্রতি অনীহা, এটা অবশ্যই অসুবিধা। যোগ্য নিরীক্ষকের অভাব, হ্যাঁ, অনেক ক্ষেত্রে যোগ্য নিরীক্ষক পাওয়া যায় না, এটাও অসুবিধা। হিসাব নিকাশকরণের অনুমান, হ্যাঁ, হিসাব নিকাশকরণে অনেকগুলো অনুমান থাকে যেগুলো সবসময় সঠিক হয় না। তবে হ্যাঁ, এইটা নিরীক্ষার অসুবিধা নয়। ডি নম্বরটা, ভুল ত্রুটি এবং জাল জুয়াচুরি উদ্ঘাটন করা, এটা নিরীক্ষার সুবিধা, এটা নিরীক্ষার অসুবিধা নয়। সুতরাং এটাই হচ্ছে উত্তর। এরপরে হচ্ছে নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য কি? এইটা খুব ইম্পর্টেন্ট। নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য এবং গৌণ উদ্দেশ্য, দুটো উদ্দেশ্য রয়েছে। নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার নির্ভুল এবং যথাযথ চিত্র প্রকাশ করা, এটাই হচ্ছে কিন্তু নিরীক্ষকের মেন উদ্দেশ্য। নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থার নির্ভুল এবং যথাযথ চিত্র প্রকাশ হয়েছে কিনা তা পরীক্ষা করা, এবং তা পরীক্ষা করতে গিয়ে নিরীক্ষার যে ভুল ত্রুটি জাল জুয়াচুরি হয়েছে এগুলো উদ্ঘাটন করা, এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি নিরীক্ষার গৌণ উদ্দেশ্য। নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য কিন্তু হচ্ছে প্রতিষ্ঠানের যে আর্থিক চিত্র, যে অ্যাসেট লাইবিলিটি যে দেখানো হয়েছে প্রতিষ্ঠানে, বা যে সমস্ত লাভ বা ক্ষতি দেখানো হয়েছে সেগুলো সঠিক কিনা, সেগুলো যথাযথ কিনা, সেইটা পরীক্ষা করাই কিন্তু হচ্ছে নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য। এর পরের প্রশ্ন হচ্ছে নিরীক্ষা কি একটি শাস্ত্র? নিরীক্ষা কি ধরনের শাস্ত্র?
নিরীক্ষা গতিশীল সমাজবিজ্ঞান না গতিশীল রাষ্ট্রবিজ্ঞান না গতিশীল হিসাব বিজ্ঞান না এদের কোনোটিই নয়। প্রশ্ন উত্তর হচ্ছে নিরীক্ষা হচ্ছে একটি গতিশীল সমাজ বিজ্ঞান। অবশ্যই একটা হচ্ছে ডাইনামিক সোশ্যাল সায়েন্স। গতিশীল সমাজ বিজ্ঞান, সমাজের পরিস্থিতি অনুযায়ী কিন্তু নিরীক্ষা আস্তে আস্তে বদলে যায়। এবারে তোমাদের আছে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা বলো। এটাও খুব সুন্দর। কতগুলো অপশন তোমাদের, কতগুলো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে নিরীক্ষা সম্পর্কে, নিরীক্ষার সুবিধা সম্পর্কে। এইগুলো থেকে বলা হয়েছে যে কোনটা সত্য বা কোনটা মিথ্যা সেটা তোমাদের বলতে হবে। ১ নম্বরে বলেছে যে কারবারের দিক থেকে নিরীক্ষার সুবিধা হলো এর মাধ্যমে ভুল ত্রুটি এবং জাল জুয়াচুরি উদ্ঘাটন করা যায়। ঠিক, এটা কিন্তু ট্রু বলা আছে, এর মাধ্যমে ভুল ত্রুটি এবং জাল জুয়াচুরি উদ্ঘাটন করা যায়। নিরীক্ষার ফলে হিসাবের সুষ্ঠু হিসাব রক্ষণ সম্ভব হয়। এটাও কিন্তু ঠিক কথা বলা আছে। আর্থিক অবস্থার প্রকৃত এবং ন্যায়সঙ্গত চিত্র প্রকাশ পায়। ঠিক, কেননা অডিটর এসে অডিট করে বলে দেন যে হিসাবে কোনো ভুল আছে কিনা, বা ভুল থাকলে তিনি সেটি সংশোধনও করতে পারেন, করে দেন অনেক ক্ষেত্রে। অবশ্যই নিজে করেন না, হিসাব রক্ষককে দিয়ে তিনি সেটাকে সংশোধন করিয়ে নেন। এবং এই নিরীক্ষিত হিসাবের নির্ভরযোগ্যতা বেশি বলে ব্যাংক থেকে ঋণ গ্রহণের সুবিধা আছে। আমি দেখতে পাচ্ছি এখানে যে 4টে সেন্টেন্স বলা আছে 4টেই কিন্তু ঠিক বলা আছে। সুতরাং আমাদের যে অপশন এখানে আমরা পাচ্ছি ডি অপশন, 1 2 3 4 সবকটি কিন্তু সত্য। এরপরে তোমাদের থাকবে স্তম্ভ মেলানো। এটা তো খুব ইম্পর্টেন্ট, এই ধরনের কোয়েশ্চেন তোমরা পাবে। স্তম্ভ 1 এর সাথে স্তম্ভ 2টা মেলাতে হবে। এখানে তোমাদের বলেছে যে নিরীক্ষকের পেশাগত যোগ্যতা কি। অবশ্যই নিরীক্ষকের পেশাগত যোগ্যতা থাকা উচিত চার্টার অ্যাকাউন্টেন্ট। তাহলে 1 এর সঙ্গে সি যাচ্ছে, নিরীক্ষকের পেশাগত যোগ্যতা হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট। এখন মজার ব্যাপার হলো এইখানে যে 4টে অপশন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, 1 এর সাথে সি তোমরা কনফার্ম হয়ে গেলে। এরপরে দেখো বি অপশনে 1 এর সাথে ডি যাচ্ছে, সি অপশনে 1 এর সাথে এ যাচ্ছে, আর ডি অপশনে 1 এর সাথে ডি যাচ্ছে। কিন্তু তুমি দেখছো যে 1 এর সঙ্গে সি হবে, এইটা শুধুমাত্র প্রথম ক্ষেত্রেই আছে, 1 এর সাথে সি এই অপশনেই আছে। সুতরাং এ অপশনটাই কিন্তু তোমার এখানে উত্তর। যদিও তুমি চেক করে নিতে পারো পুরোটি, কিন্তু প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি 1 এর সাথে সি অপশন এইটা কিন্তু একটাই আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই এ নম্বর অপশনটাই হবে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা, আর তবু এটাকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। নিরীক্ষকের পেশাগত যোগ্যতা অবশ্যই তাকে চার্টার অ্যাকাউন্টেন্ট হতে হবে। নিরীক্ষকের ব্যক্তিগত যোগ্যতা বা গুণাবলী হচ্ছে তাকে ধৈর্যশীল এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। এটা হচ্ছে ওনার ব্যক্তিগত যোগ্যতা বা গুণাবলী। নিরীক্ষকের অযোগ্যতা হচ্ছে নিরীক্ষকের আইন সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকা উচিত। যদি আইন সম্পর্কে কোনো জ্ঞান না থাকে তাহলে সেটি নিরীক্ষকের অযোগ্যতা হিসাবেই ধরা হবে। আর নিরীক্ষকের সাধারণ বা অন্যান্য যোগ্যতা বলতে এখন সব তো কম্পিউটারাইজড হয়ে গেছে। কম্পিউটার ছাড়া এখন কোনো বড় প্রতিষ্ঠানে, খুব ছোট ছোট প্রতিষ্ঠান বাদ দিলে কোনো বড় প্রতিষ্ঠানে কম্পিউটার ছাড়া হিসাব রক্ষা করা সম্ভব নয়। সুতরাং কম্পিউটারের মাধ্যমে হিসাব রক্ষার যে জ্ঞান সেটা অবশ্যই নিরীক্ষকের থাকতে হবে। সুতরাং 1 এর সি, 2 এর এ, 3 এর বি, 4 এর ডি, এটি হচ্ছে এইটার উত্তর। পরের প্রশ্ন, এই চ্যাপ্টারের শেষ কোয়েশ্চেন হচ্ছে, এখানে একটা বিবৃতি আর কারণ দিয়ে দেওয়া হয়েছে। বিবৃতি আর কারণ, এইটা বিবৃতিটা পড়ে, এখানে একটা বিবৃতি দেওয়া আছে, এই বিবৃতিটা পড়ে তোমাকে কোন কারণটা এর সাথে সঠিক বা যথাযথ সেই কারণটি তোমাকে নির্বাচিত করতে হবে। প্রথমে বলছে যে নিরীক্ষকের বিবৃতিতে বলছে নিরীক্ষার বহুবিধ সুবিধা থাকলেও, নিরীক্ষার অনেক সুবিধা থাকলেও, নিরীক্ষার বহুবিধ সুবিধা থাকলেও এর বেশ কিছু সীমাবদ্ধতা বা অসুবিধা রয়েছে। ঠিক, নিরীক্ষার যেমন সুবিধা আছে ঠিকই, কিন্তু বেশ কিছু অসুবিধাও রয়েছে। এই অসুবিধাগুলো কেন হয়েছে? একটা হচ্ছে নিরীক্ষকের সর্ববিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন, সেইটা এর অসুবিধা। 2 নম্বর বলছে নিরীক্ষকদের গোয়েন্দার মতন দূরদৃষ্টি সম্পন্ন হওয়া প্রয়োজন, সেই কারণে অসুবিধা। 3 নম্বর বলছে যথাযথ দক্ষ এবং যথাযথ যত্ন ও দক্ষতার সঙ্গে হিসাব পরীক্ষিত হওয়া সত্ত্বেও হিসাবে কিন্তু ভুল ত্রুটি থেকে যেতে পারে, এবং নিরীক্ষককে সৎ এবং ন্যায়নিষ্ঠ হতে হবে। দেখো এর মধ্যে এই যে নিরীক্ষার বহুবিধ সুবিধা থাকা সত্ত্বেও নিরীক্ষার কেন কিছু অসুবিধা রয়েছে, তার কারণ হচ্ছে এই সি নম্বর পয়েন্টটা। তার কারণ যথাযথ যত্ন এবং দক্ষতার সাথে হিসাব রাখলে পরে, হিসাব পরীক্ষা করলে পরেও অনেক ক্ষেত্রে কিছু কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে, যেটা কিনা নিরীক্ষকের পক্ষেও সহজে ধরা সম্ভব হয় না। ঠিক আছে, এইটাই হচ্ছে এর সবচেয়ে ক্লোজ লজিক, যে যথাযথ যত্ন এবং দক্ষতার সঙ্গে হিসাব পরীক্ষিত হলেও হিসাবে কিন্তু ভুল ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের এই কতগুলো কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি, এবং এর আনসার গুলো কিভাবে দিতে হবে সেগুলো তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করেছি। এর পরের ভিডিওগুলোতে আমি কস্টিং এর, অ্যাকাউন্টস এর, সিএলপি এর আরো কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো বিভিন্ন চ্যাপ্টার থেকে। তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিওটি নিয়মিত দেখো। আর আমার ভিডিওটি প্রথমেই আপলোড হলে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায়, সেই জন্য তোমরা আমার ভিডিওটি অবশ্যই
সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটি। আমার ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমরা কমেন্ট করবে এবং তোমাদের যদি কোনো সাবজেক্টের বিষয়ে কোনো রকম কোয়েশ্চেন্স থাকে তাহলে কোনো রকম দ্বিধা না করে তোমরা আমার এই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি যথাসম্ভব সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাদের সাহায্য করব। আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।